সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। আজ আমরা আসন্ন নির্বাচনে যারা প্রথম ভোট প্রয়োগ করবেন এরকম চারজন অতিথির মুখে তাদের স্বপ্নের কথা শুনব, তাদের ভোট প্রয়োগের যে অধিকার রয়েছে সেই অধিকার প্রয়োগের কথা শুনব, তারা বাংলাদেশকে কাদের হাতে তুলে দিতে চান সেই স্বপ্নের কথা শুনব। চলুন একে একে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে আসি। আমার ডান পাশে আছেন জনাব চৌধুরী সিয়াম ইলাহি, তারপর আছেন রাকিবুল হাসান, এরপর আছেন মাহফুজ ফারাজি, এরপরে আছেন আসিফুর রহমান। নতুন ভোট অনুষ্ঠানে স্বাগতম। আমরা প্রথমে যাব চৌধুরী সিয়াম ইলাহির কাছে। আপনি জীবনে প্রথম ভোট প্রয়োগ করবেন, এই ভোট প্রয়োগে আপনার যে উত্তেজনা আছে, আপনি যে জাতির নেতৃত্ব, জাতির ভাগ্য কাদের হাতে তুলে দিবেন এরকম একটি স্বপ্ন নিয়ে আপনি ভোট প্রয়োগ করবেন, আপনার অনুভূতিটা কেমন? প্রথমত হচ্ছে এই যে প্রথম ভোট দিতে যাচ্ছি, এটা বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের পরে সকল তরুণ প্রজন্ম যারা আছে, আমরা যারা প্রথম ভোট দিব, সবার কাছে মানে টান টান উত্তেজনা করে একটা পরিস্থিতি। কারণ কি, আগে যেগুলো নির্বাচন হয়েছে সেখানে ভোট ছিল একটা, কিন্তু এবার আমাদের ভোট হচ্ছে একসাথে দুইটা। আমাদের হচ্ছে একটা যেটা সংসদ নির্বাচন, সেটাতে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব, একই সাথে আমরা গণভোটের ভোটটা দিব, হ্যাঁ অথবা না। সুতরাং এই জায়গা থেকে মানে টান টান উত্তেজনা রয়েছে এবং আমরা আশা করছি এমন কেউ আগামীতে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসবে যারা আমাদের বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারুণ্যের সহায়তা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে। হ্যাঁ, রকিবুল হাসান। আশা করি আমার প্রথম ভোটটা হচ্ছে যে আমি দিতে পারবো এবং আমার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারাও দিতে পারবে এবং আমরা এই আনন্দটা সবাই মিলে উপভোগ করতে চাই। এরপরে যাব ফারাজির কাছে। ফারাজি, কি আসলে আমি যেটা বলবো, ভোট হচ্ছে নাগরিক অধিকারের একদম মানে প্রথম দিকের একটা বিষয়, এবং একজন নাগরিক যখন সে নাগরিকতা পায় তারপরে তার প্রথম যে একটা থাকে, উত্তেজনা থাকে, সেটা হচ্ছে সে ভোট দিতে যাবে। এবং ভোট এটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেও পড়ে নাগরিকদের। তো আমরা কর্তব্য পালন করতে পারবো যে দেশের উন্নয়ন বলেন বা দেশের ভালো কাজের জন্য আমরা কি একজন নেতা নির্বাচন করতে পারবো, সেটা হচ্ছে ভোটের প্রক্রিয়ার মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের কাছে ঈদের মতো লাগছে, কেননা জীবনের প্রথম যে কোনো কিছুই ভালো লাগে মানুষের কাছে, ঈদের মতোই লাগে। তো প্রথম ভোট দিতে যাবো, এখনও জানি না ভোট কেন্দ্রে কেমন হয় কি হয়, তবে আমরা আগে শুনে এসেছি অনেক ধরনের কথা। আবার এখন আমাদের প্রত্যাশিত জায়গাটা হচ্ছে ভোটটা যেন সুষ্ঠু হয়, আমরা যেন ভোট দিতে পারি, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেই আশাই রাখি এবং আমরা খুবই আনন্দিত, সেটা বলা যায়। আসিফুর রহমান। আসলে ভোটের মাধ্যমে হচ্ছে আমরা জনগণরা রাষ্ট্রের মালিকানা বুঝে নিব, এটা একটা মূল বিষয়। আমরা আমাদের ভোটের মাধ্যমে, তরুণদের ভোটের মাধ্যমে কিংবা আমাদের যত বাংলাদেশে যে সকল গণতন্ত্রগামী যে মুক্তি জনতা আছে সবার মাধ্যমে আসলে আমরা যখন ভোট প্রয়োগ করব, আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, দেশকে গঠন করার জন্য আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সবাই ভূমিকা রাখতে পারবো। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক খুব আগ্রহী যে আমাদের আসন্ন নির্বাচন, একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আমরা সকলে আনন্দিত। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, যেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে যারা বিভোর, কীরকম জনপ্রতিনিধি আপনি নির্বাচিত করবেন, উনার মাঝে কি কি গুণ থাকলে পরে আপনার ভোট তিনি পাবেন, আপনার মতো একজন তরুণের মন তিনি জয় করতে পারবেন? প্রথমত একজন ব্যক্তির প্রথম বিষয়টা সেটা হচ্ছে সৎ হওয়া জরুরি। সততা, ন্যায়পরায়ণতা এবং আদর্শিক চিন্তাধারার যেসব ব্যক্তি আছে এবং যারা হচ্ছে দেশ গঠন নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পিছনে কী করবে, কাজ করবে, তাদেরকে আমি নির্বাচিত করবো। এটাই আমার। জি ফারাজি, আপনি? আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে, ধরেন আমি নির্বাচিত করব কাকে, সেটার জন্য যেই লোকটা হবে অবশ্যই যোগ্য হতে হবে। তো যোগ্যতার বিচারে আসলে অনেকগুলো বিষয় থাকে। আমি যেটা মনে করি যে আমার দেশের বা আমার যেই এলাকাতে নির্বাচন হবে ওই এলাকার স্থানীয় সমস্যা বুঝবে এবং ওইটা সমাধান করতে পারবে, ওইরকম যোগ্যতা যদি থাকে তাকেই আমি কি নির্বাচিত করব। অবশ্যই সেটা বাংলাদেশপন্থী হতে হবে এবং বাংলাদেশকে যারা ধারণ করবে, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করবে, আমি ওই রকম নেতাকেই অবশ্যই নির্বাচিত করব এবং আমি তাকেই আমার ভোটটা দিব। হ্যাঁ, কোন গুণাবলী থাকলে আপনার ভোট একজন প্রার্থী পাবেন? গুণাবলী বলতে এখানে একজন মানুষ সব দিকে কিন্তু পারফেক্ট না, কিন্তু ওই দিক থেকে আমাদের কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, কিছু জায়গায় দেখতে হবে। কিন্তু যে আসন থেকে সংসদ সদস্যরা লড়বেন, নির্বাচন করবেন, ওই আসনের যদি 90% নাগরিক যদি ওনাকে যদি ওনার এই বিভিন্ন রকমের কার্যক্রম আছে, যেমন ধরেন সৎ কাজ,
তারপর হচ্ছে যে সামাজিক স্বার্থ, তারপর আছে যে আপনার জনপ্রতিনিধি হচ্ছে যে একজন, যেমন ধরেন এলাকার একজন নিম্নস্থলের মানুষের সাথে একটা সম্পৃক্ততা সম্পর্ক যেটা আছে, ওই জিনিসটা যদি থাকে, গণমানুষের সাথে সম্পৃক্ত মানুষের সাথে যদি সম্পর্কটা থাকে, তাহলে আমরা তাকে নির্বাচিত করব এবং তাকেই ভোট দিব। চৌধুরী সিয়াম ইলাহি। এক্ষেত্রে আমি যেটা করব, প্রাধান্য দিব, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যে জনপ্রতিনিধি সে আমাকে তার নিজের স্বচ্ছতা দেখাবে এবং সে যদি বলতে পারে যে সে জবাবদিহিতা থাকবে তার, একই সাথে তারুণ্যের মতামত এবং সাধারণ জনগণকে গুরুত্ব দিবে, মানে সে যে নির্বাচনী আসন থেকে সে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নির্বাচনী আসনে যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে গুরুত্ব দিবে এবং তারুণ্যের যে মতামত, তারুণ্যের তো একটা চিন্তা ভাবনা থাকে, নতুন বাংলাদেশ গড়বে তারা, তাদের যে মতামত থাকবে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। একই সাথে সে একটা দায়িত্বে আসার পরে জবাবদিহিতা নিশ্চিত করবে এবং স্বচ্ছতা বজায় রাখবে, তাকে আমি নির্বাচিত করব। আমাদের যেই তরুণ ভোটাররা রয়েছেন যারা এবার প্রথম ভোট দিবেন, তাদের ভোটে কোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ হবে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, আমি এক্ষেত্রে অবশ্যই এটাকে মনে করি যে প্রত্যেকজন, আমি ব্যক্তি হিসেবে যদি বলি, আমার একটা ভোটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম দুইটা দল নির্বাচনে প্রার্থী হয়েছে। দুইটা দল থেকে যদি দেখা যায় একটা দলের 200 জন ভোটার রয়েছে ওই আসনে, 200 জনের মধ্যে 100 জন দিল একজনকে, আরেকজন 201 ভোটার, 200 জনের 100 জন একটা দলকে দিল, আর 100 জন অন্য দলের প্রার্থীকে ভোট দিল। তাহলে এখন একটা ভোট কিন্তু ডিপেন্ড করে যে ওই আসনে কোন প্রার্থী বিজয়ী হচ্ছে। তো আমার ভোটটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের যে রাজনীতি বিমুখ একটা প্রবণতা ছিল জুলাই অভ্যুত্থানে, সেটা অবশ্য রিভার্স হয়ে আসছে। এখন আপনারা ভাবছেন যারা নতুন ভোটার হচ্ছেন তারা রাজনৈতিক সচেতন, আমাদের তরুণ প্রজন্ম রাজনীতিতে অংশগ্রহণ কি আরও বাড়ানো উচিত? এক্ষেত্রে যদি বাড়াতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হওয়া উচিত? অবশ্যই আমি যেটা মনে করি, আমাদের যে এই ইয়াং জেনারেশন, যেটা বিশেষ করে জেনজি যেভাবে 2024 সালে গণঅভ্যুত্থানে নেমে এসছে, তার পরবর্তী সময় থেকে জেনজি এবং আমাদের পরে যে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, প্রত্যেকটা প্রজন্মকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তাদেরকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হতে। আপনি যে বললেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছাত্র রাজনীতির চর্চা, এটা আসলে রাজনীতিটা তো এমন না যে আপনি হুট করে আজকেই যুক্ত হলেন, আজকে থেকে রাজনীতি করা শুরু করে দিলেন, মানে একটা বয়সে গিয়ে আপনি রাজনীতি করবেন। কিন্তু এই যে একটা প্র্যাকটিসের জিনিস, আপনি যখন চর্চা করবেন, চর্চা করতে বলেন না যে একটা জিনিস আমি যত চর্চায় রাখবো তত বেশি এটা প্রসার হবে। তো আমরা যদি রাজনীতিটা ছাত্রবেলা থেকে বা আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে যদি আমরা চর্চা করতে পারি, তাহলে আমি এক সময় গিয়ে একটা দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠতে পারবো এবং দেশ এবং মানুষের জন্য কাজ করতে পারবো। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি এই যে বললেন যে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর এখন আরও সম্পৃক্ত হওয়া জরুরি কিনা, এখন যতজন আছে আমরা পুরো একটা জেনারেশন, আমি বলতে পারি যে এখন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই জেনারেশনটা খুব বেশি পরিমাণে রাজনীতি সচেতন হয়েছে। আপনি দেখবেন এখন যদি কেউ কোনো একটা জায়গায় দুর্নীতি করতে যায়, কেউ এক পয়সা পরিমাণ যদি চাঁদাবাজি করতে যায়, এই জেনারেশন যারা 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে তারা সাথে সাথে প্রতিবাদ করছে, তারা সাথে সাথে কথা বলছে। এবং আমি যেটা মনে করি যে অবশ্যই আমাদের বাকি যারা আছে এখনো পর্যন্ত যারা রাজনীতি বিমুখ, তাদেরকে রাজনীতিতে আসা উচিত বা রাজনীতি সচেতন হওয়া উচিত। কারণ আমরা রিসেন্টলি দেখেছি আমাদের হাদি ভাইকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন যেটা হয়, একজন মানুষ যখন একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন সে কালার হয়ে যায়, সে সবার চোখে পড়ে যায়। তো ওই একজনকে টার্গেট করে মেরে ফেলা খুবই সহজ। যারা দেশবিরোধী ষড়যন্ত্র করে, যারা হচ্ছে এই যে ভিন্নমতকে দমন করতে চায়, তাদের জন্য খুবই সহজ হয়েছে যে একজন টার্গেট করে ওই একজনকে মেরে দেওয়া। কিন্তু ওই একজনের জায়গায় যদি 10 জন দাঁড়ায়, তাহলে ওই 10 জনকে মারা আরও কঠিন হয়ে পড়ে। এবং ওই জায়গা থেকে যদি 10 জন থেকে 100 জন বা 500 জন 1000 জন হয়ে যায়, তাহলে যত বড়ই চক্রান্তকারী হোক, যত বড়ই ষড়যন্ত্রকারী হোক, তার জন্য এটা অত্যন্ত রকমের একটা কঠিন ব্যাপার। সুতরাং আমি মনে করি অবশ্যই বাংলাদেশের আগামীর বাংলাদেশ গড়ার জন্য এবং বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের তরুণ প্রজন্মকে রাজনীতি সচেতন হওয়া উচিত এবং রাজনীতিতে যুক্ত হওয়া উচিত। ফারাজি, হ্যাঁ, যদি বলতেন আপনি যে আমাদের তরুণ প্রজন্ম রাজনীতিতে যেভাবে ইনভলভ ছিল বা হচ্ছে, এটার ভলিউম আরও বাড়ানো উচিত কিনা বা তাদের অংশগ্রহণ করা অবশ্যই কেমন উচিত? আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই এটা ভালো দিক, তরুণরা রাজনীতিতে আসবে, আরও আসা উচিত। কেননা আমরা যদি বলি 52, 69, 71, 90 কিংবা এখন বর্তমানে 18, তারপরে 24, এই সবগুলোতেই কিন্তু তরুণদের ভূমিকায় সবার অগ্রে। কেননা তরুণরা যদি না আসতো, আমাদের মনে হয় না আমরা এই অভ্যুত্থানটা কি সম্ভব হতো। আর তাছাড়া আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদরা, তারা অলরেডি রাজনীতি করতে করতে চলে যাচ্ছে, তাদের শেষ। এখন নেতৃত্ব তৈরি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু অলরেডি নির্বাচন হচ্ছে। তো আমরা মনে করি এই জিনিসটাকে আরও নিচের লেভেলে নিয়ে আসা, স্কুলে নিয়ে আসা। স্কুল থেকে যখন এই প্র্যাকটিসগুলো হবে, ওই সিএম ভাইয়া যেটা বললো, প্র্যাকটিসগুলো হলে কিন্তু আমরা রাজনীতি সম্পর্কে বুঝবো,
নেতৃত্ব ওখান থেকে গড়ে উঠবে। নেতৃত্ব কিন্তু কেউ কাউকে দেয় না, দিয়ে দিবে না এমনি, বা কেউ চাইলেই নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্ব এটা একটা টার্মের মধ্যে দিয়ে গড়ে উঠবে। তো ওই যে গড়ে ওঠার যে জায়গাটা, ওইটা আমরা যদি স্কুল থেকে করি আস্তে আস্তে, সবাইকে তো নেতা হইতে হবে না, হয়তো দুই একজন হবে, যে দুই একজন হবে সে যদি ছোটবেলা থেকেই এই জিনিসটা প্র্যাকটিসটা পায়, তাহলে আমি মনে করি সেটাই ভালো হবে। এবং তরুণরা বেশি বেশি আরও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। এবং তরুণরা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে, সেটা একটা মানে খারাপ দিক। রাজনীতি বিমুখ হলে যে কেউ চাইলেই স্বৈরাচার হয়ে যেতে পারবে, যে কেউ চাইলে ক্ষমতাটাকে ধরে রাখতে পারবে, যে কেউ চাইলে মানুষের উপরে চড়াও হতে পারবে। তো সেক্ষেত্রে তরুণরা যখন এই রাজনীতি সচেতন হবে, তাহলে অন্য কেউ চাইলেও কি ক্ষমতাটাকে ধরে রাখতে পারবে না, দেশের মানে অবনতি বা দেশকে অন্যদিকে নিয়ে যেতে পারবে না। সুতরাং তরুণদেরই দরকার হচ্ছে রাজনীতিতে আসা এবং ক্ষমতাটাকে মানে নিজেদের যেই চাহিদাগুলো, নিজেদের যে প্রয়োজনগুলো দেশের স্বার্থে, সেগুলোকে নিয়ে আসা, সেগুলোকে অর্জন করে নেওয়া। আসিফ, আপনি রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে চেয়েছেন, তো একজন তরুণ হিসেবে আমাদের রাজনীতিতে আরও তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর যে বিষয়টা আসছে, এক্ষেত্রে ক্যাম্পাসগুলোর ভূমিকা কেমন হতে পারে? আসলে ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এককেন্দ্রিক দলের যে রাজনীতি চর্চা, সেটা থেকে বের হয়ে এসে ছাত্র সংসদ নির্বাচনে আগানো উচিত। যে সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, ক্যাবিনেট একটা নির্বাচন হওয়া উচিত, যেখানে সকল স্টুডেন্টদের এবং সকল লিঙ্গের স্টুডেন্টদের, ছেলে মেয়ে সবার মানে উপস্থিতিতে একটা ভোট হওয়া উচিত। এবং সেই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি, আমাদের স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচন করা উচিত। এখন স্কুল পর্যায়ে যখন একটা স্টুডেন্ট প্রতিনিধি কলেজ পর্যায়ে যাবে, সেখানেও যখন আবার সে নির্বাচিত হবে, এভাবে করে সে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে, একসময় সে মানে জাতীয় পর্যায়ে আসবে এবং দেশকে লিড করবে আর কি। এবং আমরা দেখছি যে যুগে যুগে মানে অনেক তরুণ মানে যাদের দ্বারা আমরা কি হয় অনুপ্রাণিত হয়, যেমন প্রীতিলতা, এরকম অনেক তরুণ আসছে যারা আমাদের অনুপ্রেরণার জায়গায় আছে। এবং সেই সব জায়গায় যদি আমাদেরকে পৌঁছাতে হয়, আমাদের এইসব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফোকাস করতে হবে। এতে পরমত সহিষ্ণুতাও তৈরি হবে, হ্যাঁ। মানে জয় পরাজয়ের পরে একটা ভালো যে মেনে নিতে practice পারবো আমরা। শুরু হবে ক্যাম্পাসে, সেটা জাতীয় পর্যায়েও বড় ভূমিকা রাখবে। আমরা রকিবুলের কাছে যাব। আমাদের যে বিপুল সংখ্যক নারী ভোটার আছে, নারী ভোটারদেরকে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দৃষ্টি দেখছেন? তাদের ভূমিকা কেমন হওয়া উচিত? বা বিগত দিনে নারী ভোটাররা ভোট প্রয়োগ করতে পারে নাই, সামনে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? বিগত সময়ে নারীরা ভোট দিতে গিয়ে অনেক রকমের বাধার সম্মুখীন হইতে হয়েছে, ওই রকম একটা পরিবেশ হয়তো তখন দিতে পারে নাই। এখন আমরা আশা করি সামনে যে নির্বাচনটা হবে, বর্তমান গভর্নমেন্ট হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে নারীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে এবং নারীদের পাশাপাশি নারী পুরুষ সবাইকে একই সমমর্যাদা দিয়ে মর্যাদা সহিত তারা ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে সুন্দরভাবে আবার হাসি মুখে বাড়িতে ফিরতে পারবে। নাইস। এবং নারীদের হচ্ছে যে যেই ভোটগুলো আছে পুরুষের তুলনায় কিন্তু নারীরা কিন্তু খুব কম নয়, নারীদের কিন্তু অনেক ভোট আছে। তো সেক্ষেত্রে নারীদের যেই সিদ্ধান্তটা নিবে, এটা রাষ্ট্রের একটা পরিবর্তনের অংশ হিসেবে দাঁড়াবে। সিয়ামিলাহি। হ্যাঁ, ভাই যে কথাটাই বলছিলেন, যে আমিও কিছুদিন আগে একটু চেক করে দেখছিলাম যে বাংলাদেশে বর্তমানে যে তফসিল ঘোষণার পরে বিশেষ করে নারী ভোটার কিন্তু বেশি পুরুষের তুলনায় অনেকাংশে। তো ওই জায়গা থেকে বলতে গেলে যে নারীদের যে একটা ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটা কিন্তু পুরো রাষ্ট্র ক্ষমতায় যে কে আসবে সেটা ডিপেন্ড করে। কোনো কারণে যদি নারীদের ভোটটা না আসে, তাহলে যে আগামী রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে, তারা ভোট না দিলে তো হইলো না। এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, রাজনীতিতে নারীদের সম্পৃক্ত হওয়া কতটুকু জরুরি, সেটা হচ্ছে দেখুন, যেটা হয় কোনো একজন মহিলা যদি অসুস্থ হয়, তখন কখনো কেউ চায় না যে সেটা আরেকজন পুরুষ ডাক্তারের কাছে যাক। আপনি চাইবেন সব যে কোনোভাবে যে সে একজন মহিলা ডাক্তারের কাছে যাক। তাহলে কিছু কিছু ব্যাপার এমন আছে, নারীদের ব্যাপারটা নারীরা সবচেয়ে ভালো বুঝবে। তো আমরা এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে শুধুমাত্র যে পুরুষরা বসবাস করি তেমনটা না, এবং পুরুষদের পাশাপাশি নারীরা বসবাস করে। কর্মক্ষেত্রে বলেন, আপনি চাকরি জীবনে প্রত্যেকটা জায়গায়, শিক্ষকতা পেশা থেকে শুরু প্রত্যেকটা পেশায় নারী এবং পুরুষের একটা সামঞ্জস্য রয়েছে, বা তারা একটা মানে সমানভাবে থাকে। তো ওই জায়গা থেকে সংসদ অবশ্যই নারী প্রার্থী যাওয়ার জন্য রাজনীতিতে নারীদের আসা উচিত এবং নারীদেরকে উৎসাহিত করা উচিত, আমি বরং বলবো। কারণ হচ্ছে আমরা বিগত সময়ে যেটা দেখেছি, বিশেষ করে নারীরা ভোট কেন্দ্রে যাচ্ছে না, ভোট দিচ্ছে না, এটাকে কাজে লাগিয়ে, ভোট দিচ্ছে না বলতে তাদেরকে আসলে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তো তারা বাসায় বসে থাকলে কি করা যেত, খুব সহজে তাদের ভোটগুলো, ওরা রাতের ভোট যেটা হয়েছে সেটা করা হতো। এবং সবচেয়ে বেশি আশ্চর্য আমার লেগেছে, আমি দেখেছিলাম যে আমার দাদি মারা গিয়েছে, আমার দাদির ভোট হয়ে গিয়েছে।
হ্যাঁ, কবর থেকে আমি মাঝে মধ্যে চিন্তা করি আমাদের কি কবর থেকে উঠে এসে ভোট দিল। তো এই যে নারীরা ভোট দিতে যাচ্ছে না, কিংবা এই যে যিনি মারা গিয়েছে, বিশেষ করে এদেরকে বেশি টার্গেট করা হয় নারী বলে, কারণ নারী ও ভোট দিবে না বা এরকম একটা প্রবণতা ওদের মধ্যে থাকে। যারা ফেসিবাদী হয়ে উঠতে চায়, যারা স্বৈরাচারী আচরণ করতে চায়, তাদের প্রথম টার্গেটই থাকে হচ্ছে নারী। নারীদেরকে নিয়ে তারা নারী কার্ডের মাধ্যমে এই রাজনীতিটাকে তারা আগায়। এই নারী ভোটারদের প্রতি আপনি তরুণ হিসেবে আপনার মেসেজ কি থাকবে? নারী ভোটারদের প্রতি একজন তরুণ হিসেবে আমি এটুকুই বলবো যে আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার জন্য আপনি অবশ্যই জেনে বুঝে ভোটটা দিবেন, যাতে একটা বৈষম্যবিহীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা যায়, এবং আগামীতে যাতে নতুন করে কোনো প্রকার ফেসিবাদী শক্তির উত্থান না হয়, এবং এমন কোনো শক্তি আমাদের বাংলাদেশে ঘাপটি মেরে না বসে যে আমাদের বাংলাদেশকে বাংলাদেশ পন্থার দিকে রাখবে না, যে কোনো না কোনো একটা দেশের আধিপত্যবাদের দিকে আমাদেরকে ঠেলে দিবে। এবং বিগত সময়ে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশকে ভারতের একটা হচ্ছে রাষ্ট্রের মতো করে রেখেছিল, ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করেছিল, সেরকম যাতে নট অনলি ভারত, অন্য কোনো দেশের আধিপত্য যাতে আমার দেশের উপরে কেউ খাটাইতে না পারে, সে ব্যাপারে যাতে ওনারা সচেতন নারীদেরও হয়। এগিয়ে আসতে হবে। ফারাজি, আপনি? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে কিন্তু পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু এখন 50-50 নাই, এটা কিন্তু 50-55-তে চলে গেছে অলরেডি। সো আমি যেটা মনে করি, নারীদের ভোট তো অনেক বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এখানে। কেননা নারীরা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে ওরাই চাইলে ওদের মতো করে একটা, ওরা যদি বলে যে আমরা আজকে থেকে সবাই নারীরা এক জায়গাতে ভোট দিব, নারী প্রার্থী দিব, সবাই নারী হবে, তাহলে কিন্তু আমরা ওদের সাথে টিকে থাকতে পারবো না, ওরাই জিতে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নারীদেরকে আসলে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করা উচিত। কেননা একজন মা যদি ভোট দেওয়ার জিনিসটাকে তুলে ধরতে পারে, একজন মা যদি ভোট দিতে পারে, তখন কিন্তু সে তার বাচ্চাকে ভোট দিতে বলবে। আমি কিন্তু আমার মায়ের কথা সবার আগে শুনবো। এখন আমার মা যদি বলে ওই লোকটা ভালো, ওকে তুমি ভোট দাও, তাহলে আমি কিন্তু সেখানে যাব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নারীদের ভোট কেন্দ্রে আসা অবশ্যই দরকার। আমাদের দেশে কিন্তু এই কালচারটা ছিল না এতদিন পর্যন্ত। আমরা দেখলাম যে নারীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে, যে তুমি কেন ভোট কেন্দ্রে যাবা, তুমি থাকবা ঘরে, তুমি পর্দার আড়ালে যেতে পারবা না, ভোট দিলে পর্দা হরণ হবে। আসলে পর্দা সহিত ভোট দেওয়া যায়, এটা আমরা দেখছি। আমাদের মা চাচিরাও কিন্তু ভোট দিতে যেতেন, এবং ওনারা কিন্তু পর্দায় কখনো সরাইতে আমরা দেখি না। তো আমি মনে করি পর্দার শহীদ হলেও নারীদেরকে কি করা উচিত, ভোট দেওয়া উচিত, এবং একজন তাদের পছন্দের মতো প্রার্থী নির্বাচন করা উচিত। জি, আসিফ, আপনি? ও মাহফুজ যেটা বললো, যে আমাদের দেশের বিপুল সংখ্যক ভোটার কিন্তু নারী ভোটার, এবং আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হলো, ওই নির্বাচন হল সংসদে নারীরা ভোটের মাধ্যমে কিন্তু একটা চরম লেভেলের একটা জবাব দিছে। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও সেমভাবে যারা জনপ্রতিনিধি আছে, তাদের উচিত আসলে নারীদের থেকে ভোটগুলা প্রত্যাশা করা আর কি। এবং নারীরা তাদের ভোটের মাধ্যমে আমার মনে হয় যে তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল এবং তাদের কাঙ্ক্ষিত যে সদস্য, তাকে নির্বাচিত করবে, এটাই আর কি। আচ্ছা, আপনি ভোটার হওয়ার পরে জি, কখনো কি আপনার এই অনীহা আসছে যে আমার এক ভোটে কী হবে, আমি ভোট না দিলে কি হবে, এই জাতীয় কোনো মনোভাব আসছে কিনা? আর যদি না আসে, যাদের মনে এই অনীহা আসে, তাদের জন্য আপনার মেসেজ কি? আমার মনে হয় যে এরকম অনেক অনেক মানুষ আছে যারা ভাবে যে আমি ভোট কেন্দ্রে যাব কেন, মানে ভোট কেন্দ্রে এখানে মানে অনেকে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকবে, মহড়া করবে, বোম মারবে, বিকাল শেষ না হতে ভোট চুরি হয়ে যাবে। এটা একটা সময় ছিল, কিন্তু এখন আমরা বিশ্বাস করি যে বর্তমানে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ পাবো, যেখানে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারবো এবং সুস্থভাবে ফিরে আসতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে একটা কথা আছে না, যে বিন্দু বিন্দু বালিকণা ক্ষুদ্র ক্ষুদ্র জল গড়ে তুলে মহাদেশ সাগরতল। তো আমার একটা ভোট, এরকম 100 জনের 100টা ভোট, 1000 জনের 1000টা ভোট, লক্ষ মানুষের লক্ষ ভোট, তো পুরো দেশকে একটা পরিবর্তন আনতে পারে। তো আমাদের এই 9 কোটি ভোটার আছে, আমার মতামত হচ্ছে এর মধ্যে অধিকাংশ মানুষ কি দিবে, ভোট দিবে আর কি। এটাই। আপনার কি মনে হয়? আমারও সেটাই, মানে আসিফ যেটা বলতে চাচ্ছে, আসলে আমরা যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিটা কিন্তু একসাথে অনেক পানি পড়ে না, এক ফোঁটা করে পড়ে। এবং ওই এক ফোঁটাটাও কিন্তু জমিনে ফসল তোলার জন্য অনেক ইম্পর্টেন্ট কাজ করে, অনেক বেশি করে। তো আমি মনে করি যে আমার একটা ভোট কিছু হবে না, এটা মনে করার কোনো মানে নাই। কেননা হচ্ছে যারা মনে করে তাদের জন্য, আর যারা এটা মনে করে থাকে, আমি মনে করি যে তারা ভুল ভাবছেন। কেননা তার একটা ভোটে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কেননা তার একটা ভোট ওইরকম, তার মতো যারা চিন্তা করে তাদের এরকম ভোটগুলো কি হবে, একটা সমন্বয় হয়ে এক জায়গাতে যখন পড়বে, এটা কিন্তু বিশাল একটা অংশ হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কেউ এটা মনে করার কারণ নাই যে আমার একটা ভোট কিছু হবে না, সবারই ভোট কেন্দ্রে যাওয়া উচিত। সবারই ভোট কেন্দ্রে যাওয়া উচিত অবশ্যই। রকিবুল হাসান? সর্বপ্রথম বলি, দেশপ্রেম হচ্ছে যে ইমানের অঙ্গ। আমি যদি আমার দেশকে ভালোবাসি, তাহলে আমার থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি এই দেশের দায়িত্ব আমি কাকে দিব।
কে আমার দেশটা পরিচালনা করবে, কে আমার দেশকে বাইরের খারাপ নজর থেকে রক্ষা করবে, অন্যান্য ভিনদেশি যারা আছে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারে আমি ভোটের দিন, নির্বাচনের দিন আমি কেন্দ্রে না গিয়ে বাড়িতে ঘুমাই, মুভি দেখি, অনেক এরকম কিছু কিছু চিন্তাভাবনা করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভোট কেন্দ্রে সবারই যাওয়া উচিত। আর আমরা যারা তরুণ প্রজন্মের অধিকাংশই দেখছি মানে ভোট কেন্দ্রের জন্য, ভোটের দিনের জন্য অপেক্ষা করতেছি, ঈদ কখন আসবে, কখন যে আমরা এই আনন্দটা ভাগাভাগি করে আমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে ভোট দিব, যে যার প্রার্থী অনুযায়ী পছন্দের প্রার্থীকে বেছে নিব এবং যোগ্য ব্যক্তিকে বেছে নিব। এরকম সেমিলাহি, আপনার মাঝে কখনো এই অনীহা আসছে কিনা যে ভোট এক ভোটে কি হবে, দেব না? না, বা আমার মাঝে যাদের এই মনোভাব থাকে, অলস যারা, তাদের জন্য আপনার মেসেজ কি? প্রথমত হচ্ছে আমার মধ্যে এই অনীহা আসছে কিনা, মানে হ্যাঁ, অনীহাটা এক সময় আসছিল যখন আমরা দেখছিলাম যে আমি ভোট দিলেও বা আমি ভোট না দিলে আমার ভোট হয়ে যাচ্ছে ওটু, তখন আমার মধ্যে এই অনীহা আসছে যে আমার ভোট দেওয়ার তার দরকার নাই, এমনিতে আমি ভোট না দিলেও ভোটটা তো পড়ে যাচ্ছে। তো এখন যেহেতু ওই সিস্টেমটা নাই, এই মুহূর্তে যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জায়গায় যাচ্ছি, সেই জায়গা থেকে আমি মনে করি এই সুযোগটা আসলে দেওয়া উচিত। গত 17টা বছর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা হচ্ছে জনগণ সঠিকভাবে কেউ ভোট দিতে পারে নাই, দেখা গেছে সে না গেলেও তার ভোটটা ঠিকই রাতের আধারে হয়ে গেছে। তো এখন যেহেতু সেই সুযোগটা আসছে যে আমি আমার ভোটটা দিতে পারবো, ভোট হচ্ছে আমি মনে করি একটা পবিত্র আমানত। হ্যাঁ, এই আমানতটা হচ্ছে কাকে দিব সেটার মাধ্যমেই হচ্ছে নির্ধারিত হবে আগামী ক্ষমতায় কে আসছে। এখন যদি কেউ মনে করে থাকে যে আমার এক ভোটে কি হবে, আমি যে প্রথমে যে উদাহরণটা দিচ্ছিলাম, একটা ভোটেই কিন্তু আমার জনপ্রতিনিধি নির্ধারণ করবে। এখন যদি দুইজন জনপ্রতিনিধি সমান ভোট পায়, দুইজন জনপ্রতিনিধি সমানই ভোট পাইছে, তো আমার একটা ভোট ডিপেন্ড করবে এই জনপ্রতিনিধি উইনার হবে নাকি এই জনপ্রতিনিধি উইনার হবে। সুতরাং অবশ্যই বিশেষ করে এইবারে এই যে সংসদ নির্বাচনটা হবে আগামীতে, সেই 2026 সালের সেই নির্বাচনে প্রত্যেকজন তরুণকে এবং যারা এতদিন ধরে মানে ভোট প্রদান অনীহা প্রকাশ করেছে, তাদের সবাইকেই এবারে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করছি। আমাদের তারুণ্য প্রযুক্তি নির্ভর। তো বাংলাদেশের 300টি সংসদীয় আসন, এক এক জায়গায় সমস্যা এক এক রকম। কারো কারো কথা উঠে আসছে যে স্থানীয় সমস্যাকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে, এই জাতীয় দাবিও আসছে। তো তারুণ্যের যে চাওয়াটা, প্রযুক্তি নির্ভর তারুণ্য, পৃথিবীর সাথে যদি কম্পিটিটিভ মার্কেটে আমরা এগিয়ে যেতে হয়, প্রযুক্তির একটা বিশাল বিষয় আছে, স্বাস্থ্য সুরক্ষা, খেলাধুলার বিষয় আছে, মন মগজ গঠনের জন্য, মননের জন্য, সুস্থ মননের জন্য সাংস্কৃতিক যে বিষয়টা আছে, এই বিষয়গুলো আমাদের এই রাজনৈতিক দলগুলো কি পরিমাণ প্রাধান্য দেওয়া উচিত বলে আপনার সাজেশন থাকবে? আমি এই যে ব্যাপারটা প্রথমে একবার বলছিলাম, আপনি যখন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত, সেই জায়গা থেকে বলেছিলাম তারুণ্যের মতামতকে যে প্রাধান্য দিবে তাকে হচ্ছে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। তাকে আমি নিজে নির্বাচিত করার জন্য ভোট দিব। এখন সেই জায়গা থেকে যদি বলতে যাই, দেখুন একটা যে জেনারেশন, আমাদের এই জেনারেশনটা বা আমরা এখন যে সময়টার মধ্যে আছি, এই সময়টা কিন্তু প্রযুক্তির যুগ। এখন আমি অ্যান্ড্রয়েড ফোনের যুগে এসে আমি নোকিয়া বা হচ্ছে ছোট ধরনের ফোন চালালে তো হবে না, আমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো বাংলাদেশের যে পুরনো রাজনৈতিক সিস্টেম, আমি যদি এখনও সেই 1971 পরবর্তী বা 1975 পরবর্তী রাজনীতিতে থেকে যাই, তাহলে আসলে বাংলাদেশের যে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা করছি সেই পরিবর্তন হবে না। এখন দেখুন বিশ্বের অন্যান্য সবগুলো দেশ অনেক এগিয়ে চলে গিয়েছে, কারণ তারা প্রযুক্তি নির্ভর দেশ এবং তারা হচ্ছে প্রযুক্তি চিন্তাভাবনা করছে বা তারা নতুন নতুন বিভিন্ন আবিষ্কারের চিন্তাভাবনা করছে। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ এখন অনেকটা পিছিয়ে। এখন তারুণ্যের চিন্তাভাবনা যেটা, বিশেষ করে রাজনৈতিক দলের এখনো পর্যন্ত তারুণ্যের যে শতভাগ যে তরুণরা নির্বাচনে প্রার্থী হচ্ছে তেমনটা কিন্তু না। দেখা যাচ্ছে আমাদের যারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, যারা হচ্ছে সংসদীয় আসনে প্রার্থিতা করছেন, বেশিরভাগ হচ্ছে এখনো প্রবীণ, খুবই কম সংখ্যক হচ্ছে এখনো তরুণ যারা হচ্ছে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে যারাই প্রার্থী আছে তাদেরকে আমি এই জিনিসে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ব্যক্তিগত পর্যায়ে, সেটা হচ্ছে যাতে তারুণ্যের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং তারুণ্যের পালসটা যাতে বুঝতে পারে। তরুণদের যে খেলার মাঠের সংকট, সাংস্কৃতিক যে বন্ধত্ব তৈরি হয়েছে, প্রযুক্তির অপব্যবহার কিংবা প্রযুক্তির সাথে সঠিক ব্যবহারের যে বিষয়টা, এই বিষয়গুলোকে আমাদের নির্বাচনী ইশতেহারে কীভাবে আরও ভালোভাবে নিয়ে আসা যায় বলে মনে করেন? এখানে তরুণরা হচ্ছে যে বিভিন্ন রকমের, যেমন ধরেন প্রবীণদের যেরকম একটা চাওয়া পাওয়া থাকে, তরুণদের একটা চাওয়া পাওয়া থাকে, চাহিদা থাকে যে যারা প্রার্থী আছে তাদের প্রতি একটা চাওয়া পাওয়া থাকবে যে আমাদের ওই রকম একটা প্লেস কি দিতে পারবে কিনা, আগামীতে আমরা যাকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিব সে কি আমাদের সাংস্কৃতিক জিনিসটাকে কি গুরুত্ব দিচ্ছে কিনা,
এমন এমন অনেক প্রতিভাবান এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়ে থাকে যে প্রতিভা আছে, কিন্তু তার কোনো সহযোগিতার অভাবের কারণে, সাপোর্টের অভাবের কারণে সে উঠে আসতে পারে না, সে বিশ্ব দাপিয়ে বেড়াতে পারে না। কিন্তু আমরা চাই এরকম যারা তরুণ আছে, আমরা তরুণরা হচ্ছে যে এমন এমন প্রতিনিধিদেরকে চাই যারা প্রবীণদের পাশাপাশি তরুণদের সাথেও কি একই সাথে দুইজনকেই সন্নিবেশ ঘটাবে। ইয়া করে তারপর কি কাজ করবে। ধন্যবাদ। জি, আসিফুর রহমান। আপনি যে খেলাধুলার কথা বললেন, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন, যার কারণে আমাদের খেলার মাঠ দখল হয়ে গেছে। এখন মানে শিশু কিশোররা বেশিরভাগ প্রযুক্তির অপব্যবহারেই লিপ্ত। তো ওই জায়গা থেকে মাঠের খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য আমাদের পর্যাপ্ত পরিবেশ দরকার। এবং সেক্ষেত্রে আমি বলবো যে কি জনপ্রতিনিধি যে আসনে আছে, যে আসনে দাঁড়াবে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের থেকে আমাদের যে চাওয়ার জায়গা, সে চাওয়ার জায়গা হলো অন্তত প্রত্যেকটা এলাকাভিত্তিক কিংবা কয়েকটা এলাকাভিত্তিক একটা মাঠ, সুন্দর মাঠ এবং আধুনিক মাঠ, আধুনিক ব্যবস্থা, এবং বিভিন্ন লোকাল পর্যায়ে যেসব খেলাধুলা চর্চা হয়, বাংলাদেশের লোকাল বিভিন্ন খেলাধুলা আছে, এগুলোকে আরও আপলিফ্ট করা, যেমন হাডুডু খেলা, এরকম এছাড়া আরও অনেক খেলা আছে যেগুলা যদি তারা একটু খুব ভালো মনোযোগ দেয় এবং সুদৃষ্টি দেয়, তাহলে আমরা কী করতে পারবো, এইসব দিকে আরও এগিয়ে যেতে পারবো এবং বিশ্ব মঞ্চে আমরা দেখাতে পারবো যে আমাদের বাংলাদেশেও কি কম পিছিয়ে নেই, আমরা বরং এগিয়ে আছি। ফারাজি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশ্ব কিন্তু এখন আর আগের জায়গায় নাই। আগে আমরা পায়ে হেঁটে যেতাম, এখন আমরা গাড়িতে আসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাড়া অন্যদিকে তাকালে গাড়িগুলো কিন্তু এখন ড্রাইভার প্রয়োজন হয় না, নিজে থেকেই চলতে পারে। তো বিশ্ব যখন এতটুকু এগিয়ে গেল, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমরা জানি বাংলাদেশ ছাড়া অধিকাংশ অনেকগুলো দেশ আছে যেখানে এখনও পড়ালেখার মানে হচ্ছে ল্যাপটপ এবং ফোনের মধ্যে কি তারা তাদের পড়ালেখাটা করে ফেলতে পারে, কিন্তু আমরা এখনো বই খাতার ওই সাদা কাগজে কলমে পড়ে আছি। সো আমরা অনেক পিছিয়ে আছি। এক নাম্বার 2 হচ্ছে আর খেলাধুলা এবং হচ্ছে প্রযুক্তি, দুইটা কিন্তু আমাদের দেশে এসে মানে হজবরল সৃষ্টি করে ফেলছে। কীরকম? ধরেন আমরা আগে খেলার মাঠে থাকতাম, কিন্তু এখন হচ্ছে মানুষ খেলার মাঠে না যেয়ে বাচ্চারা কী করে, মোবাইলের মধ্যে থেকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রপার জায়গা দিতে পারছি না। আমাদের ওই যে আসিফ যেটা বললো, অপরিকল্পিত নগরায়নের ফলে মাঠগুলো হারিয়ে গেছে। তো মাঠ যেহেতু হারিয়ে গিয়েছে, তো আমাদের আসলে খেলার জায়গা নাই। এখন দেখা যাচ্ছে আমার এলাকায় একটা মাঠ আছে, তো ওই মাঠের মধ্যে দেখা যায় আমরা একসাথে অনেকগুলো খেলা চলতেছে, একটা মাঠ মাত্র, কিন্তু এখানের মধ্যে হয়তো 500 পোলাপান খেলছে। তো এই জায়গাতে আসলে খেলার মজাটা পাচ্ছে না। তো এইসব কারণে আর একটা জিনিস হচ্ছে আমাদের আসলে খেলাধুলাটাকে আমাদের এডুকেশনের মধ্যে নিয়ে আসতে হবে। এখন বাচ্চাদের, আমার আম্মু আমাকে সবসময় বলে, তুই যে সারাদিন মাঠে পড়ে থাকো, সেটাতে তোর উপকারটা কি হয়, তোকে কি পরীক্ষায় মার্কস দিবে বা এরকম কিছু দিবে? আসলে এই জিনিসগুলো আনা উচিত। আমাদের পড়ালেখাটাকে আমাদের যেমন সিলেবাসভুক্ত করা আছে, তেমনই খেলাধুলাটাকে এবং প্রযুক্তির ব্যবহারকে আমাদের সিলেবাসে জুড়ে দেওয়া উচিত। তাহলে আমি মনে করি যে প্রযুক্তির ব্যবহার যেমন হবে, আমাদের আগামী বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ ফারাজি। বিষয়টা হলো আমাদের খেলার মাঠ দিন দিন হারিয়ে গেছে, এটা একটা বাস্তবতা। আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই খেলার মাঠগুলো হারিয়ে গেছে। আমাদের আজকের আলোচকরা বলছেন খেলার মাঠ ফিরিয়ে আনার জন্য, এলাকাভিত্তিক খেলার মাঠ গঠন করার জন্য, আবার কালচারাল লাইনে আমাদের যে প্রতিভাগুলো আছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা, তাদেরকে তাদের প্রতিভাগুলো অন্বেষণ করে জাতীয় পর্যায়ে আমাদের জনপ্রতিনিধিরা যাতে নার্সিং করতে পারে। পাশাপাশি আমাদের যে প্রযুক্তির ক্ষেত্রে যে ইনোভেশনগুলো আছে, এই ইনোভেশনগুলো সব কিছু জাতীয়ভাবে যদি প্যাট্রোনাইজ করা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা বিশ্ব দরবার দাফিয়ে বেড়াবে। আমরা একদম শেষ দিকে চলে আসছি। এ পর্যায়ে আবার যাব সিয়াম ইলাহির কাছে। আপনি যদি একজন জনপ্রতিনিধি যারা নির্বাচন করবে, একজন প্রার্থীকে পান সরাসরি, কোন প্রশ্নটা করবেন? আমি যদি কোনো একজন জনপ্রতিনিধি বা হচ্ছে একজন প্রার্থীকে পাই, সর্বপ্রথম আমি ওনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ওনার আসন ওনাকে আমরা কয়দিন দেখতে পাবো? হ্যাঁ, মানে যেটা হয় আমরা বিগত সময়ে যেটা দেখেছি, নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত, বিশেষ করে আপনি 1 মাসে দেখবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টুপি পাঞ্জাবি পরে সে প্রতিনিয়ত হচ্ছে মুরব্বীদের খোঁজ খবর নিচ্ছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে 5 বছরে তাকে প্রতি মাসের কথা বলবো, বছরে একবার পর্যন্ত দেখা যায় কিনা সন্দেহ। মাঝে মধ্যে ঈদে কুরবানে আপনার হচ্ছে ওই মসজিদে দেখা যাবে একটু, তাও মানুষের লাইন ধরা লাগে, তার সাথে একটু করে হ্যান্ডশেক করবে। এটার জন্য আমি তার কাছে এই প্রশ্নটাই করব, যাতে আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি কয়দিন, আপনি তো এই
আসনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনি এই জনগণগুলোর ভোটে নির্বাচিত, আপনাকে তো বাংলাদেশের ঢাকার জনগণ তো আপনাকে নির্বাচিত করে নাই, কিংবা হচ্ছে রাজধানী কেন্দ্রিক কেউ তো নির্বাচিত করে নাই, শহর কেন্দ্রিক কেউ নির্বাচিত করে নাই। আপনি যেই আসন থেকে নির্বাচিত হয়েছেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, তাদেরকে কত দিন বা কতটুকু সময় আপনি দিবেন, এই প্রশ্নটা আমি করব। রাকিব, জি, আমি যদি সুযোগ পাই তাহলে আমি এই প্রশ্নটাই করব যে আপনি সংসদ সদস্য হয়ে যাওয়ার পর আপনার সাথে গ্রাম অঞ্চলের মানুষদের সাথে, তরুণদের সাথে সম্পর্কটা কিভাবে থাকবে, কারণ কীরকম আপনি রাখতেছেন না রাখতেছেন এটা এরকম একটা জিজ্ঞাসাবাদ করব। কারণ আমরা দেখেছি যে সংসদ সদস্য হওয়ার পর ওনার পিএস পর্যন্ত খবর পৌঁছানো যায় না, কোনো একটা কিছুতে কিছু হয়ে গেলে। আর সংসদ সদস্যকে আমরা দেখতে পাই যে অনেক দিন পর হয়তো কোনো একটা অনুষ্ঠানে, হয়তো কোনো একটা দিবসে, সেটা হোক 16ই ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি, তাও সন্দেহ তাকে যে দেখা যাচ্ছে কিনা। কিন্তু আমাদের সে কি- সামনের যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে তোমরা গণমুখী পাবো বলে আশা করছি। অতীতে তো নির্বাচনী ব্যবস্থাও ছিল প্রশ্নবিদ্ধ, সো ওদের আচার আচরণ প্রশ্নবিদ্ধ ছিল। আপনি চাইতেছেন, আপনাদের যে দুজন চেয়েছেন আপনারা, যে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনের আগে যেরকম ম্যান টু ম্যান খোঁজখবর নিয়েছে, নির্বাচনের পরেও তারা ম্যান টু ম্যান খোঁজখবর নেবে। যে আসিফ, আপনি কি প্রশ্ন করবেন আপনার প্রতিনিধিকে? প্রত্যেকটা প্রতিনিধি এলাকাভিত্তিক ইশতেহার নিয়ে ছুটে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। তো আমার যে প্রশ্ন জায়গাতে হবে যে ধরেন আমি ইশতেহারকে আরও লম্বা চড়া করে এমনভাবে বললাম যে আপনার এলাকাটাকে আমি সিঙ্গাপুর বানাই দিব। তো এমন কোনো কথা যে বলে ফেললো যে আমি একটা এই অজপাড়া গায়ের একটা গ্রামকে আমি সিঙ্গাপুর বানাই ফেলবো, সেটা বানাতে পারবে না। তো আমার তার কাছে যে প্রশ্ন থাকবে, এমন কোনো কথা আমি বলবো না যে কথাটা আমি বাস্তবায়ন করতে পারবো না। আমার কথা হচ্ছে একটাই, যে আপনি আমাকে যা যা বলছেন আমি প্রত্যেকটা বাস্তবায়ন চাই, এবং সেটা চাইবেন। সেটা জবাব দিতে চাইবো আর কি, স্বচ্ছতা। ফারাজি, জি, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ওই আসিফ যেটা বললো আর কি, আপনি ইস্তেহার দেওয়ার জন্য যেভাবে মানুষের ধারে ধারে গেছেন, ইস্তেহারটা যেন আপনি পূরণ করতে পারেন, সেজন্য আপনি ওরকম মানুষের ধারে ধারে গিয়ে কাজটাকে, মানে মানুষ তো যে মানুষগুলোকে দরকার আর কি ওই ইস্তেহারটা পূরণ করার জন্য, ওই মানুষের কাছে কাছে গিয়ে যেন তিনি এটা পূরণ করবেন কিনা, এবং উনি পূরণ না করলে সেক্ষেত্রে আমি ওনাকে প্রশ্নটা করবো আর কি। ধন্যবাদ জনাব ফারাজি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন প্রথম ভোট অনুষ্ঠান উপভোগ করেছেন। আমাদের 4 জন অতিথি, 4 জন নতুন ভোটার তাদের স্বপ্নের কথা শুনিয়েছেন, তাদের জনপ্রতিনিধি কেমন হবে, কেমন মানুষের হাতে তারা বাংলাদেশকে তুলে দেবেন, এবং তাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার পরে তারা বসে থাকবেন না, তারা জবাবদিহিতা চাইবেন। যেই কমিটমেন্ট তারা নির্বাচনের আগে দিচ্ছেন, নির্বাচনের পরে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সেই ইশতেহার বাস্তবায়নের জবাবদিহিতা তারা চাইবেন। ওনারা 24-এর গণঅভ্যুত্থান স্মরণ করিয়ে দিয়েছেন যে তারুণ্যের মেধাকে, তারুণ্যের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তারুণ্যকে দমিয়ে রেখে, তারুণ্যকে এড়িয়ে গিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না, বাংলাদেশ নিয়ে স্বপ্নও দেখা যাবে না। নতুন ভোটারদের চোখে যে স্বপ্ন বাংলাদেশ নিয়ে, সে গল্প তারা শুনিয়েছেন। প্রথম ভোট অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।